বীজ তোলার সময় হয়েছে, তাই নিজ খেতে ব্যস্ত সময় পার করছেন কৃষক রফিকুল ইসলাম। যখন বাংলাদেশে চাষ হওয়া অর্ধেকেরও বেশি ধানের বীজ বাণিজ্যিক হাইব্রিড, তখন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের এই কৃষক 5টি স্থানীয় জাত নিয়ে কাজ করছেন। এর মধ্যে নিজের আবিষ্কৃত রত্না ধানটি তার সবচেয়ে প্রিয়। হাইব্রিডের চেয়ে এই বীজটা অনেক ফলন বেশি। এটা দুইটা দিলে 18-19টা কুশি আসে এক একটা এক একটা গোছায় দিলে আমরা এইটা অনেক ফলন পাই। একটা শীষে এখানে ধান আছে 270-80টা পর্যন্ত ধান আছে। আর ধানের কালার হচ্ছে লালচে। এই পর্যন্ত ধান লাগাইছি, এই ধানটার মতো এরকম ফলনশীল ধান আজও পর্যন্ত পাওয়া যায়নি, যার কারণে এই ধানটা আমি বীজজাত করছি। শুধু ফলনের জন্য নয়, এই জাতগুলো পরিবেশ উপযোগী এবং এতে অনেক কম রাসায়নিক ব্যবহৃত হয়। এই ধানটা চাষ করতে গেলে আমাদের হচ্ছে কীটনাশক লাগে না এবং হচ্ছে রাসায়নিক কোনো সার লাগে না। আমি এটা হচ্ছে নিজের জৈব সার এবং কম্পোস্ট সার দিয়ে তৈরি করি আর বালাইনাশক স্প্রে করি। তাতে করে অনেক আমরা হচ্ছে পাই, ভালো থাকি, আমাদের গাছ ভালো থাকে, আমরাও ভালো থাকি। কিন্তু বাণিজ্যিক হাইব্রিডে ফলন বেশি, তাই দেশে হাজারেরও বেশি স্থানীয় জাত থাকলেও পৃষ্ঠপোষকতা বা কৃষকের আগ্রহের অভাবে গেল 2 দশকে সব জাতের 4 ভাগের 3 ভাগ হারিয়ে গেছে। তাহলে কেন রফিকুলরা স্থানীয় জাতে ঝুঁকছেন? এই জন্য আমাদের মাটি এবং পানিতে অনেক লবণাক্ততা, যার কারণে আমরা কয়েকবার পিপিডি পরীক্ষা করছি, 5 ভাগ 6 ভাগ পর্যন্ত লবণ পাইছি। যার কারণে আমাদের ওই অন্য জাত করতে গেলে, অন্য জাত হচ্ছে চাষ করতে গেলে আমরা চাষিরা মাইর খেয়ে যাই, লস হয়। আর এই ধানটার মতো, স্থানীয় ধানটার মতো এরকম হয় না। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ডুবে যায় ফসলের ক্ষেত, ঢুকে পড়ে নোনা পানি। শুষ্ক মৌসুমে সেই ক্ষেত আবার শুকিয়ে কাঠ, তখন আরও বাড়ে লবণাক্ততা। এমন চরম আবহাওয়ায় স্থানীয় জাতগুলো টিকে থাকে বেশি। তাই রফিকুল ছাড়াও আরও অনেক চাষি এখানে স্থানীয় জাতের ধান চাষ করেন। তাদের সহযোগিতা করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ বা বার্ষিক নামের একটি এনজিও। ধান এই জায়গাটা খারাপ হয়ে গেছে। ও এটা লবণাক্ততার কারণে। আবুল কালাম আজাদ এই এনজিওর একজন কর্মকর্তা। আপনার ক্ষেতে তো একটুও পানি নাই, মানে ধান চাষের জন্য সেচের কোনো বিকল্প নাই। সেটা অবশ্যই হইতে হবে সুপেয় পানির সেচ। পানিও তো লবণ, মাটিটাও লবণ। যে কোনো অঞ্চলে খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয় জাতের বীজের গুরুত্ব বেশি। কেননা স্থানীয় জাতের বীজগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি। এই প্রতিকূল পরিবেশের লবণাক্ততার ভিতরে এরা টিকে থাকতে পারে, বন্যা সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে। তারপর জৈব সারের মাধ্যমে ফসল উৎপাদন করা যায়। আবার কৃষক তার চাহিদা অনুসারে পছন্দ হারে বীজ রাখতে পারে, বীজ বর্ধন করতে পারে। এই জন্য খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুত্ব বেশি। বিভিন্ন গবেষণাও বলছে জমির পুষ্টিগুণ এবং ইকোসিস্টেম ভালো রাখতে স্থানীয় বীজের বিকল্প নেই। অথচ খাদ্যের চাহিদা বিবেচনায় উচ্চ ফলনশীল হাইব্রিডে ঝুঁকতে গিয়ে একরকমের মনোকালচারের পরিস্থিতি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে স্থানীয় জাতের ওপর ভিত্তি করে তাই নতুন নতুন জাত আবিষ্কারের গুরুত্ব দেখছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি তার দল নিয়ে একটি জমির মাটির লবণাক্ততা পরীক্ষা করছিলেন। লোকাল জাতের আমাদের কোনো বিকল্প নাই। 2050 সালে আমাদের খাদ্য দ্বিগুণ করতে হবে। এই টার্গেট ফুলফিল করতে হলে লোকাল জাতের যে ভালো বৈশিষ্ট্যগুলো, এইটা সংক্রমণের মাধ্যমে অথবা মিউটেশন ব্রিডিংয়ের মাধ্যমে আমাদের নতুন জাত আবিষ্কার করে আমাদের খাদ্য উৎপাদন 2050 সালের ভিতরে ডাবল করা সম্ভব। তবে কৃষক রফিকুল ইসলামের কাছে তার ক্ষেতের স্থানীয় জাতের বীজই সবচেয়ে ভালো। তিনি এই বীজ বাড়িতে সংরক্ষণ করেন, অন্য কৃষকদের মাঝেও বিতরণ করেন। আমি স্থানীয় জাতের ধান চাষ করতেছি এই জন্য দেশের মানুষের জন্য খাদ্যর অভাব না হয়। আমি একটা ধান বীজ বাইর করেছি, সবাই, বাংলাদেশের মানুষ সবাই জানুক এবং কৃষক ভালো হোক, সবাই আছে ধানটা যেন লাগাতে পারে এবং তাদের ফসলটা যেন ভালো হয়। স্থানীয় কৃষকদের জ্ঞান ও স্বার্থকে কেন্দ্রে রেখে যদি সমাধান খোঁজা হয় তাহলেই তার টেকসই হবে বলে মনে করেন কৃষক রফিকুল ইসলাম।